সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, বর্তমানে আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে কিন্তু রক্তে কোলেস্টেরলের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ছোট থেকে বড় সবার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেক বেশি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিসলিপিডিমিয়ার তার কারণ এবং এক্ষেত্রে আসলে কি কি করণীয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মেজর খোসরোজ সামাদ 1967 সালের আগস্ট মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। স্যার, ছোট থেকে বড় সকলের মধ্যেই কিন্তু রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এর কারণটা আসলে কি? মূলত যে রক্তে যে চর্বি থাকে সেটি যদি পরিবর্তিত হয়ে খারাপ বেড়ে যায় তাকে আমরা ডিসলিপিডিমিয়া বলি। ডিসলিপিডমিয়া তিনটা অংশ আছে। লিপিড মানে আমরা কম বেশি জেনে গেছি চর্বি জাতীয় পদার্থ। ডিস মানে যেমনটি ছিল তেমনটি না, অল্টার্ড, খারাপ, এটা নেগেটিভ অর্থে, অর্থাৎ চর্বিটা খারাপ হয়ে গেল। মিয়া মানে প্রেজেন্স অফ সামথিং ইন দ্য ব্লাড, তাহলে রক্তে যেটি ছিল, আমরা পুরোটা দাঁড় করালাম এরকম যে রক্তে যে চর্বি থাকে সেটা থাকে, কিন্তু সেটি স্বাভাবিক, কিন্তু সেটি যদি পরিবর্তিত হয়ে খারাপ বেড়ে যায় তাকে আমরা ডিসলিপিডিমিয়া বলি। এটা লিপিড প্রোফাইল। ধরো যাক আমাদের পারিবারিক একটা বিয়ে হবে, তো আমরা কি করি, একটা ছেলের যখন দেখতে যাই তখন সে শিক্ষিত কিনা, কোন অফিসে চাকরি করে, তার বেতন কেমন, সে রুচিশীল কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয় দেখি। তার মানে আমরা প্রোফাইলটা দেখি, বিভিন্ন প্যারামিটারে তার আঙ্গিকটা দেখি। ঠিক সেরকম যে লিপিড বলতে চর্বিটাকে আসলে একরকম কিনা, ব্যাপারটা এরকম না। ঠিক তার বিভিন্ন রকম প্যারামিটারে আমরা দেখি যে চর্বিগুলি কীরকম, কোলেস্টেরলগুলি কীরকম। তার ভেতরে একটা টিজি আছে, ট্রাইগ্লিসারাইড, আমরা কথা এই আলোচনায় এনেছি। একটা আছে HDL, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর একটা আছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, আরও অন্যান্য যেগুলি আছে সেগুলি আমাদের এগুলি বেশি প্রাসঙ্গিক। এর ভেতরে ট্রাইগ্লিসারাইডটা আবার মূলত কার্বোহাইড্রেট থেকে আসে। তাহলে আমাদের চিন্তাটা শুধুমাত্র মাংস বা রেড মিট কেন্দ্রিক হলে হবে না। এবং ট্রাইগ্লিসারাইড আমাদের সাধারণত কার্বোহাইড্রেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে হয় চাল, না হলে আটা, না হলে পরে ভুট্টা অন্যান্য দেশে যাদের আছে, বা আলু আসতে পারে। তাহলে এগুলি দ্বারা কি আমরা যে দৈনন্দিন চাল খাই, মানে ভাত খাই অথবা রুটি খাই, অথবা ওই যে এখন ফাস্টফুড যেটা আপনি প্রসঙ্গক্রমে নিয়ে আসছেন, এবং কোলা জাতীয় যেগুলি সফট ড্রিঙ্কস বলে বলা হয়, সেগুলো তো ক্রিমিনাল, ভর্তি চিনি থাকে। আমি খুব জ্ঞানত এই শব্দটা উচ্চারণ করেছি। আর ভাত আমরা খাবো, কিন্তু এইটা লাইফস্টাইলের সাথে সম্পর্কিত। আমাদের রিক্সাওয়ালা ভাই অথবা যিনি দিনমজুর শ্রমিক ভাই, যিনি ভারী পাথর বা ইট তোলেন, তার অনেক শ্রম হয়, তো ওনাকে যদি আমরা বেশি খাবার দেই সেটা তো ভেঙে যাচ্ছে। কিন্তু যারা সিডেন্টারি লাইফ লিড করে, বসে কাজ করে, গাড়িতে করে অফিসে আসেন, অফিসে লিফটে হেঁটে ওঠেন, ডেস্কে বসেন, ডেস্কেই সারাদিন কাজ করেন, অথবা রুগী দেখেন, আবার সেখান থেকে গাড়িতে করে আবার বাসায় চলে যান, তাহলে সারাটা দিন কিন্তু তিনি যত অল্পই খান না কেন, এটা ভাঙাটা খুব বেশি যদিও না হয়, তার বাড়তি এই যে গ্রহণ এবং ওটাকে পুড়িয়ে ফেললেও, আমি এই হিসাবে বলি, যদি এটা মেশিন, শরীরটা তো মেশিন, পুড়িয়ে ফেলার যে বাড়তি উদ্বৃত্তটা থাকে, সেই উদ্বৃত্তটা অপ্রয়োজনীয় চর্বি হিসাবে জমা হয়। তাহলে এতক্ষণ যেটা বললাম সেটা গেল ট্রাইগ্লিসারাইড। আর একটা হচ্ছে HDL বলেছি, এটা হচ্ছে ভালো কোলেস্টেরল আবার আছে, এটা আমরা জানি ভালো। তাহলে এই তথ্যটাও কিন্তু আমাদের দিতে হবে। ভালো কোলেস্টেরল বলতে আমরা সাধারণত HDLকে বুঝি। তার উৎসটি হচ্ছে যে এই সামুদ্রিক মাছ, ওমেগা 3 থাকে প্রচুর পরিমাণে, মূলত সামুদ্রিক, এছাড়া শাকসবজি, অন্যান্য বিশেষ কিছু খাবারগুলোতে গুড ফ্যাট থাকে, যেমন খুব সস্তা খাবার বা সুলভ খাবার, বাদামে প্রচুর পরিমাণে থাকে। আর একটা যেটা, সেটাকে আমরা সবচেয়ে বেশি ক্রিমিনাল বা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, LDL। সেটা হচ্ছে মূলত রেড মিট। এখন কিন্তু আবার ফ্ল্যাট রেটে সবার জন্য একই কথা বলা যাবে না, কারণ আমি একটু আগে বলেছি যে আমার রিক্সাওয়ালা ভাই অনেক খাটেন, তার বেলা এক কথা প্রযোজ্য, কিন্তু আমরা যারা ঘরে বসে কাজ করি তাদের বেলা আর এক কথা প্রযোজ্য। শিশুর বেলা একটা কথা প্রযোজ্য, যে আমাদের বোন মিনিস্ট্রুয়েশে আছেন তার বেলা এক কথা প্রযোজ্য, যিনি গর্ভবতী মা, যিনি স্তন্যদানকারী মা, তাদের কথা একভাবে প্রযোজ্য। এখন
এই সময়কালে আগের থেকেই এইটা কিন্তু আবার খাবার ঠিকই খাচ্ছেন সুষম, কিন্তু রক্ত পরীক্ষা করে তার ডিসলিপিডেমা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা একটা চিন্তার বিষয়। তিনি খুবই নিশ্চিত করে ডাক্তার হিসেবেছেন যে আমি স্বল্পাহারী মানুষ, আমি এটা খাই ওটা খাই না, খুব নিশ্চিত। কেন এরকম হচ্ছে? এটা আবার কনজেনিটাল, তার জেনেটিক, এটা প্রাপ্য, এটা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া বা ডিসলিপিডিয়াম বলে। এই ক্ষেত্রে আমাদের অন্যভাবে এটাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে পরে আমরা উপসংহারে এই আসলাম যে চর্বিজাত খাদ্যটা একটা পরিমিতি পর্যন্ত খাওয়া যাবে, আল্লাহ তাআলার খাবার, এটা একদম নিষেধ করা যাবে না। কিন্তু যাদের অ্যাসোসিয়েটেড কিছু কিছু ডিজিজ আছে, লাইক হার্টের ডিজিজ, কিডনি ডিজিজ, আচ্ছা, লিভার ডিজিজ, মূলত আমরা দুটো ডিজিজকে বলি, হার্ট অথবা কিডনি ডিজিজ যদি মূলত থাকে, তাকে এই মাংসটি খাওয়ার আগে রেড মিটটা অন্তত ডাক্তারের সাথে কনসাল্ট করে কতটুকু খাবেন, না নাই কতটুকু খাবেন এটা দেখবেন। ও আরেকটি পূর্ব উল্লেখ, ডায়াবেটিকের পেশেন্টের তো একটা খাদ্য একটা বই তারা মেনটেন করে, এই বইয়ে তাদের মোটামুটি ডাজ অ্যান্ড ডোন্টস সব কথা লেখা থাকে। এই সব ক্ষেত্রে যখন একসাথে অনেক মাংস খাওয়ার উপলক্ষ চলে আসে, সেক্ষেত্রেও উনি কতটুকু পরিমাণ খাবেন এটি নির্ণয় করা যেতে পারে। কিন্তু ডে টু ডে লাইফে একদম এক টুকরা খেলাম অনেক ক্ষতি হয়ে গেল, ব্যাপারটা ঠিক এরকম না। স্যার, অনেকে স্বল্পহারী, তারপরেও দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কোলেস্টেরল লেভেল হাই থাকার টেন্ডেন্সি অনেক বেশি দেখা যায়, এবং যারা কর্পোরেট লাইফ লিড করছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে তারা কম খাচ্ছেন, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম থাকার কারণে তাদের ওজন বৃদ্ধি পাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তাদের কোলেস্টেরল লেভেল অনেক হাই। তাদের ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি? দুটো কথা বলা হচ্ছে, একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ। ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে ঔষধ দিয়ে চিকিৎসা করা। যেহেতু এটা ঔষধ এবং এটা সংবেদনশীল ঔষধ, খুব বুঝে শোনা দিতে হয়। ওই যে আমরা বলেছি বিভিন্ন ধরনের রোগী, সন্তান সম্ভবা মা, স্তন্যদানকারী মা, তাহলে এনাদেরকে বুঝবার জন্য একটা ডাক্তারি বিষয়, এটা চিকিৎসকে নির্ধারণ করবেন যে উনি কোন ওষুধটি খাবেন, কতটুকু খাবেন, অর্থাৎ কতদিন খাবেন। ইন্ডিভিজুয়ালি ট্রিটমেন্টটা হবে তাদের। জি, তাহলে আমার আপনার হাতে কি থাকলো, আমরা কি উপদেশ দিব এবং কোন উপদেশটা রোগী হিসাবে মেনে চলবো, এটাকে আমরা বলছি লাইফ স্টাইল মডিফিকেশন। আমাদের লাইফ স্টাইলটা বদলে ফেলতে হবে টোটালটাই, মানে অন্তত আমার জীবন থেকে তো বেশি কিছু না। তাহলে পারজিস্টেন্ট যদি টিজি থাকে অথবা অন্যান্য কোলেস্টেরল থাকে, তাহলে এইটা একটা ধমনির গাত্রে এটা জমা হতে থাকে। জমা হয়ে গেলে যে এটার যে রক্ত প্রবাহ এটা ঠিক মতো হয় না, ফলে এই ধমনির গাত্রে সে চাপ দেয়, যেটা উচ্চ রক্তচাপ আমরা কম বেশি জানি। অতিরিক্ত হলে পারে এই রক্তটা ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। তখন এটা মাথাতেও থাকে, মাথাতে যদি ছিঁড়ে যায় তাহলে কন্ট্রাল্যাটারাল প্যারালাইসিস হয়, অর্থাৎ ডান পাশে ছিঁড়ে গেছে, বাম পাশে প্যারালাইসিস হয়ে যাবে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার, ছোট্ট। এবং করোনারি আর্টারি আছে, এই সময়কালে আমরা অনেকেই তথ্য প্রযুক্তির যুগে এই ব্যাপারটা জানি। হার্টে অনেকগুলো ভেসেল আছে, তা আমরা বলি না 19% ব্লক, 22% ব্লক, 50% ব্লক, কারো 70% ব্লক, কারো একটা আর্টারি ব্লক, দুটো, কারো 3টা আর্টারি ব্লক। এগুলো আমরা এখন অনেকেই কথা প্রসঙ্গে বলি। তাহলে এই ব্লকটা কারা কারা করে? অনেকেই করে, কিন্তু মূলত করবার জন্য এই যে চর্বি, বাড়তি চর্বি যেটা বললাম, যেটা জমা হয়ে আর্টারি কাটতে হয়, ফলে আর্টারির যে ফ্লো, রক্তের যে প্রবাহ, সেটা আর ন্যারো হয়ে আসে বিধায় ওই চাপটা তো একই থাকে, ফলে এটা ছিঁড়ে যে হার্ট স্ট্রোক অথবা যে অন্যান্য কথাগুলি বলা হলো, চোখে এখানে ধমনী ছিঁড়ে যে চোখে রক্তও আসতে পারে, কিডনি ফেইল করে যেতে পারে। তাহলে এই সামান্য একটা কোলেস্টেরল, যেটা হয়তো আমরা কোনো ওষুধ না খেয়ে লাইফস্টাইল করলেই হয়, সেখান থেকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। স্যার, খাদ্যাভ্যাসের বিষয়টির সঙ্গে ডিসলিপিডিমিয়ার একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, একটু বিস্তারিত জানতে চাই। যেমন প্রথমে আমি বলছি যে যেমন ডিম খাওয়ার ক্ষেত্রে অনেকের একটা ভীতি কাজ করে যে ডিমের কুসুম খেলে তার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। অন্যদিকে দেখা যায় তারা ঠিকই কিন্তু ফাস্টফুড আইটেম খাচ্ছে, ভাজা পোড়া আইটেম খাচ্ছে। এই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেন, যে ডিমের ব্যাপারে যে মানুষের একটা মিথ রয়েছে সেটা একটু জানতে চাই। অন্তত একটি ডিম, অতিরিক্ত কোনো কিছু না হলে, একেবারে অন্যান্য কিডনি ফেল করেছে সেগুলো তো ডাক্তার তখন অর্গানাইজ প্রেসক্রিপশন দেন। আমাদের প্রচলিত যে দৈনন্দিন জীবনযাপন, যদি কোনো বড় রকম কোনো জটিল কোনো অসুখ না থাকে তাহলে একটি ডিম, ইররেসপেক্টিভ অফ দ্য এজ, ইররেসপেক্টিভ অফ দি সেক্স, ইররেসপেক্টিভ জেন্ডার, ছেলে হোক, স্ত্রী হোক, মহিলা হোক, গর্ভধারিণী মা হোক, পুরুষ হোক, একটি ডিম খেতে রিকমেন্ড করা হয়। আচ্ছা, এবার আমরা আসছিলাম যে কিভাবে এটাকে আরও মানে ফুড হ্যাবিটগুলিকে স্পষ্টীকরণ। আগে দেখতে হবে যে কোলেস্টেরলটা কী বেশি, এটা ডাক্তারই বলে দেবেন, তাও আমরা বলার চেষ্টা করছি। আগে বলেছি যে একটা ট্রাইগ্লিসারাইড থাকে, আমরা একটু আগে এটা বলেছি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, অর্থাৎ আবারও আমি বলছি যে মূলত কোলা, কার্বোনেটেড যে পানীয় রয়েছে, জি, ওর ভেতর তো প্রচুর চিনি আছে,
চিপস যেটা প্যাকেটযুক্ত খাবার, আচার যেখানে প্রচুর পরিমাণ লবণ দিয়ে এটাকে সংরক্ষণ করা হয় বা তেল দেওয়া হয়, সেটা চর্বি জাতীয় খাবার যেটা আমরা অনেকে ডালডা, ঘি এই জাতীয় দিয়ে আমরা পরোটা এই সময় গেলে আমরা বানাই বা অন্যান্য কিছু খাবার তৈরি করবার সময়, এগুলির পরে মাস্টার্ড অয়েল আছে। আমাকে খাবার তো বিকল্প আছে, আমি তো কাউকে এই কথা বলছি না যে তুমি খাওয়াই বন্ধ করে দাও, প্রত্যেকটারই বিকল্প আছে। চিপস কোনো ক্রমে আমাদের গ্রহণযোগ্য খাওয়া দরকার, তার থেকে একটি সাধারণ আলু যদি আমি ভর্তা করে খাই, আমার প্রয়োজনীয় নিউট্রিশন সেখান থেকেই আসবে। কোলা যদি আমি সমস্ত আমার জীবন থেকে বাদ দিই, আমার কোনোই ক্ষতি হবে না। তাহলে এইগুলি এবং ফাস্টফুড যেগুলি জাঙ্ক ফুড এই সময়কালে যেগুলি আমরা নামই তো জাঙ্ক, জেড লাস্ট, এগুলি কী কী? বিফ বার্গার, স্যান্ডউইচ, এবং দোকানেরগুলিতে আমি আমাদের গবেষণা থেকে বলছি এগুলি স্বাস্থ্যসম্মতভাবেও তারা সবসময় তৈরি করে না, ফুড হ্যান্ডেলার্স তাদের হাতেও যথেষ্ট নোংরা থাকে, এই সব কিছু মিলে এগুলিকে পরিহার করাটা। এবং বিভিন্ন রিপোর্ট কিন্তু তাই বলছে যে জাঙ্ক ফুডের কারণে বা ফাস্টফুড আইটেমের কারণে শুধুমাত্র যে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু নয়, এই জাঙ্ক ফুড থেকে যে ট্রান্স ফ্যাট পাওয়া যায় সেটা কিন্তু ক্যান্সার সেলও ক্রিয়েট করছে। হয়, ডায়াবেটিক বাড়তে পারে বা ডায়াবেটিক হতে পারে, উচ্চ রক্তচাপ হয় বা বাড়তে পারে, এবং অন্যান্য ওই যেগুলি বললাম সিভিএ বা অন্যান্য ডিসঅর্ডার হয়। এছাড়া অনেক ধরনেরও বায়োকেমিক্যাল চেঞ্জ হতে পারে। এখন তাহলে আমি তার বদলে কি দিব? ওই যে বলেছি যে আমাকে আসলে অ্যানারোবিক এক্সারসাইজ করলেই হবে। ঢাকা শহরে আমাকে বহুমূল্য জিম খুঁজে পেয়ে ডাক্তার বলেছেন আমাকে অত টাকা দিয়ে ভালো জিমে যেতে হবে, কোনো দরকার নাই। আমি অ্যাফোর্ড করতে পারলে আমার ভালো, না পারলে সাধারণ আমরা যা হাঁটি, আচ্ছা, এইটি যদি দিনে আমরা বলছি ন্যূনতম 30 মিনিট তো কিছুই না, একটা যদি আমরা গাড়ি না নিয়ে দৈনন্দিন হাঁটি, এই 30 মিনিটটা যদি মেনটেন করতে পারি অন্তত সপ্তাহে 5 দিন, আমি আবারও বলছি অ্যালগরিদম 30 মিনিট 5 দিন, তাহলে পারে আমাদের মোটামুটি যথেষ্ট। আর আমরা যদি অন্যান্য কিছু করতে পারি, ঢাকা শহরে সাঁতার কাটাটা খুবই পরিণত সাজেশন হবে না, আমি চাইলেই পানি বা অন্যান্য জিনিস পাই না। তো ঘুরে ফিরে আমি একই কথা বলতে চাচ্ছি, সাধারণ আমার কোনো অর্থমূল্য লাগবে না, আমার হাঁটাটা প্রয়োজন হলে বাড়াতে পারি, এবং যে খাবারগুলি না বলা হলো সেগুলি খেতে পারি। আর উপকারী খাওয়ার ভেতর শাকসবজি ঈশ্বর প্রদত্ত সরাসরি আমরা গাছ থেকে আনতে পারি। এই সময়কালে অনেক সুলভ মৌসুমি ফল পাওয়া যায়, আমাদের তো 12 মাসে 12 রকম ফল আসে, এগুলি অত্যন্ত সুলভ দেশজ ফল, দাম কম, আমরা এটা কিনতেও পারি, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে আসে বলে অন্যান্য রাসায়নিক পদার্থ মিশ্রণ বা ফরমাল মিশ্রণের এটার ঝুঁকিটা অনেকটা কম। কমলা অন্য দেশ থেকে আসে, সুতরাং তাদের সময় লেগে যায়, ট্রান্সশিপমেন্ট হতে পারে, তাতে ওরা অন্য কিছু মেশানোর একটা আশঙ্কা থাকে, কিন্তু দেশি ফলে সাধারণত সেগুলি মেশায় না, সুতরাং এগুলি একটা বিকল্প খাদ্য হতে পারে। আচ্ছা, অর্থাৎ আঁশযুক্ত শাকসবজি বা ফলমূল বেশি করে খেতে হবে যদি আমরা রক্তে কোলেস্টেরলের মাত্রাটা কমাতে চাই। আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা একটু দেখতে চাই আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে অবশ্যই আপনাকে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে ভয়ের কিছু নেই, আপনি চাইলেই খাবারটাকে পরিবর্তন করে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সাধারণত অতিরিক্ত ওজন এবং স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ, ট্রান্স ফ্যাট গ্রহণ ইত্যাদি কারণে আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আনার জন্য আপনাকে প্রতিদিনের খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে। সুষম খাবার বলতে আপনাকে অবশ্যই পরিমিত পরিমাণে শর্করা গ্রহণ করতে হবে এবং লিন মিট, লো ফ্যাট ডেইরি ফুড এবং দই এগুলো গ্রহণ করতে হবে, এবং খাদ্য তালিকায় অবশ্যই বাদাম এবং ওমেগা 3 সম্পন্ন খাবার অ্যাড করতে হবে। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আনার জন্য আপনাকে অতিরিক্ত চর্বি বা চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে এবং সেই সাথে চিনি বা মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। আপনি প্রতিদিন খাদ্য তালিকায় ওমেগা 3 সম্পন্ন খাবার যেমন মাছ বা মাছের তেল অথবা শাকসবজি, ডাল প্রভৃতি যুক্ত করতে পারেন। খেয়াল রাখতে হবে যেন আপনার ওজন কোনোভাবেই বেড়ে না যায়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই খাবার কন্ট্রোল এবং নিয়মিত এক্সারসাইজের মাধ্যমে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আনার জন্য আপনাকে কিছু অভ্যাসের পরিবর্তন আনতে হবে, যেমন প্রতিদিন খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফল জাতীয় খাবার রাখতে হবে, এবং ছেলেদের অবশ্যই ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকতে হবে। যেহেতু রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, সেহেতু আপনাকে অবশ্যই রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে
এবং এজন্য আপনাকে প্রতিদিন খাদ্য তালিকায় সুষম খাবার গ্রহণ করতে হবে এবং প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আমাদের একটি ভুল ধারণা শুধুমাত্র চর্বি জাতীয় খাবার খেলেই রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, কিন্তু যদি আপনি শর্করা জাতীয় খাবার বা চিনিযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেন তবে সেটিও একটি পর্যায়ে যে আপনার শরীরে ফ্যাট হিসেবে স্টোর হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শর্করা জাতীয় খাবার গ্রহণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। স্যার, যাদের ডিসলিপিডিমিয়া হয়েছে অথবা রক্তে যাদের কোলেস্টেরল বেশি তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম হয়ে থাকে বা কিভাবে আপনারা চিকিৎসা দিয়ে থাকেন? প্রথমে আমরা বলছি যে নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, ফার্মাকোলজিক্যাল ঔষধ, আমি ঔষধ দিব না প্রথমেই, সেটা যদি ফেল করে তখন আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, ক্ষেত্র বিশেষে নন ফার্মাকোলজি অ্যাপ্রোচ যোগ ফার্মাকোলজি অ্যাপ্রোচ, অর্থাৎ কিছু কিছু সে কাজ করবে আবার স্বল্প মাত্রায় ওষুধ খাবে। আচ্ছা, তাহলে আবার আসি, তাহলে কি এটা ডাক্তারটা আসলে ওনার রিপোর্টটা দেখবেন, রিপোর্টটা দেখার পর বুঝবেন যে এটা আসলে কোন মাত্রায় চলে গেছে। এটা তো আসলে লক্ষণটা তাৎক্ষণিক বোঝা যায় না। ধরো যাক আমার জ্বর আসছে, এখনই আমার জ্বর আসছে, এটা প্রমাণ জ্বর হয়ে গেছে, হাতে কেটে গেছে, রক্ত হচ্ছে, এটা হাতে কেটে গেছে, এখনই সবাই ওর হাত কেটে গেছে, চলো 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 একটা হাতে দেই। কিন্তু লিপিড রক্তে রেখে বা ডিসলিপিডিমিয়া হয়ে বছরের পর বছর হতে পারে যে উনি জানেনই না, কারণ এর লক্ষণটা ওই রকম জ্বর হওয়ার মতো অথবা কেটে যাওয়ার মতো দৃশ্যমান না। সুতরাং যখন ডাক্তারের কাছে উনি আসেন তখন দেখা যেতে পারে যে এই যে লিপিড প্রোফাইলের প্রত্যেকটা প্যারামিটারে হয়তো অনেক বেড়ে গেছে। তখন চিকিৎসক সিদ্ধান্ত নেবেন এই 3 ক্যাটাগরির কোনটাতে পড়া যায়। আমি ধরে নিচ্ছি যে প্রথমে নন ফার্মাকোলজি ওষুধ দিয়ে না দিয়ে সম্ভব, যে কথাটা আমরা বলেছি। আমি ওই ইচ্ছা করে প্যারামিটারগুলি বলছি না, তাতে আবার আমার বায়াস হয়ে স্বেচ্ছাপ্রণোদিত ওষুধ খাওয়ার কোনো জায়গা নেই। আমি আবারও বলছি, এই অনুষ্ঠান কখনোই ডিসলিপিডিমিয়া ট্রিটমেন্ট নিশ্চিত করে না, এটা একটা গাইডলাইন আমাদের সচেতন করতে পারে। মূলত ঔষধ ব্যতিরেকে আমরা কি কি কাজ করতে পারি সেটির একটি পদ্ধতি দিতে পারে, কিন্তু ঔষধ খাওয়ার কোনো নির্দেশ এই অনুষ্ঠান নেয় না। তাহলে আমরা যেটা বলতে চাইছিলাম যে যখন ঔষধটা খাওয়ার প্রশ্ন আসবে ওটা চিকিৎসক তার চেম্বারে অন্যান্য ক্লিনিক্যাল প্যারামিটার দিয়ে উনি নির্ধারণ করবেন। কিন্তু যখন আমার ঔষধ দরকার নাই তখন যে কথাগুলো আমরা একটু আগে আলোচনা করেছি তার যদি আমরা প্রায়োরিটাইজ করি, প্রথম কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এখন আমরা দেখতে পাই যে 8টা 9টা 10টার সময় কেউ যদি ঘুমাতেও যায়, ও সার্ফিং করছেন, উনি মোবাইল দেখছেন রাত 12টা 1টা হয়ে যাচ্ছে, করছেন, ঘুম থেকে উঠতে 10টা 11টা 12টা, এমন ক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্ট দেখে আমরা অনেক রাত করে ফেলে। তারপরের দিন আবার স্কুল থাকে, সে আবার সকালে উঠছে। তাহলে এক এক দিন এক এক সময় ঘুমে যাওয়া আর ঘুম থেকে ওঠা, এটাকে চেঞ্জ যদি আমরা না করতে পারি তাহলে বায়োলজিক্যাল ক্লক দেহ ঘড়ি কিন্তু অ্যাডজাস্টেড হবে না এবং ওটা ডিসলিপিডিমিয়া হওয়ার আশঙ্কা আছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। যক্ষা আজকের রোগ নয়, বহু সহস্র বছরের রোগ এটা। তো যক্ষা একটি জীবাণু দিয়ে হয়, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে একটি জীবাণু দিয়ে হয়। তো এইটা কিন্তু রবার্ট কক, এক যে জার্মান সায়েন্টিস্ট রিসার্চার, উনি আবিষ্কার করলেন। এর আগে ধারণা করা হতো যক্ষা কোনো অভিশাপ, কোনো এই ধরনের কিছু। তখন যক্ষার ওষুধও বের হয়নি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।